তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস পার্টি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 5-এর যে পার্টটা কভার করব সেটা হলো প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য, সংশ্লেষিত খাদ্য এবং মানুষের জীবনে জলের ভূমিকা, এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসবো যেগুলো যে খাদ্যের ভাগ। দেখো, আমরা সারা দিনে যা যা খাদ্য গ্রহণ করি সেগুলোকে প্রধানত তিনটেই ক্যাটাগরিতে ভাগ করা যাচ্ছে। একটা হলো প্রাকৃতিক খাদ্য, আর একটা হলো প্রক্রিয়াজাত খাদ্য, আর একটা হলো সংশ্লেষিত খাদ্য। প্রাকৃতিক খাদ্য মানে যেগুলো আমরা ডাইরেক্ট প্রকৃতি থেকে পাচ্ছি, যেমন বিভিন্ন ধরো ফল, তারপর ধরো শসা, মানে যে সমস্ত জিনিসগুলো আমরা কাঁচা খেতে পারি সেগুলোকেই প্রাকৃতিক খাদ্য মধ্যে ফেলা হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন রকম ফল, শাক, সবজি যেগুলো আমরা কাঁচা খাই। দ্বিতীয় যে ক্যাটাগরিতে পড়ছে যে সমস্ত খাদ্য প্রস্তুত করতে প্রকৃতি থেকে পাওয়া যে বিভিন্ন খাদ্য উপাদানকে নেওয়া হচ্ছে, সেগুলোকে কোনো না কোনো কারখানায় পাঠানো হচ্ছে, ফ্যাক্টরিতে পাঠিয়ে বিভিন্ন প্রক্রিয়াকরণ করা হচ্ছে, সেখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা। যেমন ধরো চাল, সেটাকেও কি করা হচ্ছে যে ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে, সেখান থেকে ওটাকে ছেঁটে ওর গায়ের যে ভুসি বাদ দিয়ে সেগুলো ফিরে আসছে। গম, যে সমস্ত কিছু প্রধানত আমরা যা খাবার খাই তার বেশিরভাগই হলো এই প্রক্রিয়াজাত খাদ্যের মধ্যে পড়ে। এর মধ্যেই ধরো জ্যাম, জেলি এগুলোও পড়ছে, চিপসও পড়ছে, কারণ আলু থেকেই তৈরি হচ্ছে। আলুটাকেই কেটে তার উপর বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ করা হচ্ছে, সেই জন্য এগুলোকে প্রক্রিয়াজাত খাদ্য বলছে। এবার তোমরা বলবে প্রক্রিয়াজাত খাদ্য আমরা জানি যে সেটা শরীরের জন্য খারাপ। সমস্ত প্রক্রিয়াজাত খাদ্য কিন্তু নয়। ধরো ধান থেকে মুড়ি তৈরি হচ্ছে, ধান থেকে তোমার খই তৈরি হচ্ছে, থেকে সুজি তৈরি হচ্ছে, এই সমস্তগুলো কিন্তু বেশি রকম ক্ষতিকারক নয়। এগুলোর মধ্যে প্রসেস হয় অবশ্যই, কিন্তু সেগুলো অনেক কম পরিমাণ। কিন্তু যেগুলো সিভিয়ারলি প্রসেসড সেগুলো অনেক বেশি ক্ষতিকারক। যেমন ধরো চিপস, যেমন ধরো একটা বার্গার তৈরি হচ্ছে, এই সমস্ত কিছু। আর লাস্টেরটা কি, এইটা অ্যাকচুয়ালি কোনো খাদ্যই নয়, এটা হলো সম্পূর্ণভাবে কৃত্রিম একটা খাদ্য, যেটার ভিতরে কোনো ফ্লেভার দেওয়া হচ্ছে, কালার দেওয়া হচ্ছে, প্রাকৃতিক খাদ্যের মতো গন্ধ দেওয়া হচ্ছে, স্বাদ দেওয়া হচ্ছে, সেটাকে বলছে হলো সংশ্লেষিত খাদ্য। যেমন হলো একটা কোল্ড ড্রিঙ্কসের ভিতরে কি থাকে, সোডা থাকে, সেটাও প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে না। তার ভিতরে চিনি থাকছে, চিনিটাও প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে না। আর তার সাথে সাথে বিভিন্ন যে ফুড কালার দেওয়া থাকে বা ধরো ফ্লেভার দেওয়া থাকে, সেগুলোও প্রাকৃতিক নয়। সেই জন্য গোটা জিনিসটাই তোমার হলো কৃত্রিম খাদ্যের মধ্যে পড়ছে, সেই জন্য সেটাকে সংশ্লেষিত খাদ্য বলছে। যেমন ধরো তোমরা যে টফি খাও, চকলেট খাও, চকলেট বলতে যেগুলো সেই লজেন্স আর কি, সেই জিনিসগুলো, সেগুলোতে কী আছে, কালার আছে, চিনি আছে। সেই জন্য এই সমস্ত জিনিসগুলো কোনোটাই কিন্তু ডাইরেক্টলি কৃত্রিম খাদ্যের মধ্যে পড়ছে, সেজন্য এটাকে সংশ্লেষিত খাদ্য বলছে। তাহলে তিনটে ভাগ হলো, আশা করি বোঝাতে পেরেছি। এই জায়গা থেকে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আসে যে কোনটা কোন খাদ্য, খুব ওয়াইসলি ভেবে চিন্তে লিখবে। এক্ষেত্রে বলে দিই যে ধরো আইসক্রিম বা ধরো বার্গার, এই সমস্ত জিনিসগুলো কোনটার মধ্যে পড়ে। আইসক্রিমের ক্ষেত্রে যেহেতু ওটার মধ্যে কিছু পরিমাণ মিল্ক ব্যবহার করা হচ্ছে বা মিল্ক পাউডার ব্যবহার করা হচ্ছে, যেগুলোই হোক না কেন, সেজন্য ওটা সংশ্লেষিত প্রক্রিয়াজাত খাদ্যের মধ্যেই পড়ছে। ঠিক আছে, কিন্তু যেটা বললাম কোল্ড ড্রিঙ্কস বা ধরো তোমার ক্যান্ডি, যেগুলো এই সমস্তগুলো কিন্তু সম্পূর্ণরূপে সংশ্লেষিত খাদ্যের মধ্যেই পড়ছে। ইভেন তোমরা যে অনেক সময় গোলা খাও না, সেই যে পাওয়া যায় বরফের, যে এর ওপর ওরা সিরাপ দিয়ে দেয়, ওটাও সম্পূর্ণরূপে সংশ্লেষিত খাদ্য। কারণ যে ওটা বরফ, ওটার মধ্যে তো কোনো পুষ্টিগুণ নেই খাদ্যের, আর তার উপর যে সিনথেটিক কালার, রং, ফ্লেভার দেওয়া হচ্ছে, সেটাও সম্পূর্ণরূপে কৃত্রিম, সেজন্য সেটা সংশ্লেষিত খাদ্যের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে এবার এই তিনটে খাদ্যের মধ্যে অনেক সময় পার্থক্য লিখতে দেয়। কীরকম লিখবে, প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য, সংশ্লেষিত খাদ্য। প্রাকৃতিক খাদ্য হলো সবচেয়ে সস্তা, প্রক্রিয়াজাত খাদ্য প্রাকৃতিক খাদ্যের থেকে একটু দামি, আর সংশ্লেষিত খাদ্য হলো সবচেয়ে বেশি দামি। আর দ্বিতীয় পয়েন্টে কি লিখবে, প্রাকৃতিক খাদ্যে যে পুষ্টিগুণ সেটা সবচেয়ে বেশি, প্রক্রিয়াজাত খাদ্যে পুষ্টিগুণ প্রাকৃতিকের থেকে কম, আর সংশ্লেষিত খাদ্যে কিন্তু কোনো পুষ্টিগুণ নেই। ঠিক আছে, এখান থেকে পার্থক্য আসতে পারে, খুব ভালো করে পড়ে রাখবে। অনেক সময় কিন্তু এগুলো উদাহরণ দিয়ে দেয় বেশ কিছু, যে এটা কোন জাতীয় খাদ্য সেটা বুঝে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এখন আলোচনা করব জীবনের জলের ভূমিকা নিয়ে। পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে 75% জল আছে, বাকি 25% হলো স্থলভাগ, 75% জল।
কোথাও কোথাও এটা 70-75% বলে। তাহলে এই 75% জল আমরা ভাবতে পারি যে তাহলে তো আমাদের অনেক মানে আমাদের জলের অনেক অপশান আছে জল পাবার, সেটা কিন্তু নয়। এই যে এতখানি জলের বেশিরভাগ জল কিন্তু নোনা জল, যেটা আমাদের খাবার উপযুক্ত নয়। তাহলে 97% হলো তোমার নোনা জল, 3% হলো মিষ্টি জল। এই জলটা আমরা খেতে পারি। এবার এই জলটা কোথায় কোথায় পাবো? এই যে 3%, সেটার এই 3%-এর 68.7%, বুঝতে পারছো? তাহলে এই 3%-এর 68.7% মানে প্রায় 69% হিমবাহ, বরফ রূপে সুমেরু, কুমেরু এই সমস্ত জায়গায় আছে। মানে যে সমস্ত ঠান্ডা জায়গায় যা বরফ আছে সেগুলো সমস্ত এই মিষ্টি জলের মধ্যে পড়ছে। বাকি 3%-এর 30%, ওকে, মানে তাহলে এই অংশটা হলো মাটির নিচের জল হিসাবে বা ভৌম জল হিসাবে রয়েছে। বাকি 0.3% হলো ভূপৃষ্ঠীয় জল, ভূপৃষ্ঠের ওপরে যে জলটা দেখতে পাই। আর বাকি অন্যান্য রূপে 0.9% থাকে, যেটাকে আমরা ওই বৃষ্টি, মেঘ এই সমস্তর মধ্যে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠীয় জলের 0.3%-এর মধ্যে হ্রদ বা লেকে সবচেয়ে বেশি আছে, সেটা হলো 87%। আর দ্বিতীয়তে আছে হলো জলাভূমি, পুর, দিঘি এই সমস্ত জিনিসগুলো, তাতে 11%। আর নদী হলো মাত্র 2%। বোঝাতে পেরেছি? তার মানে আমরা যেই মিষ্টি জল খাই সেগুলোর থেকে যেই নদী, জলাভূমি, হ্রদ এখান থেকে যে জল পাই সেগুলো মানে মিষ্টি জলের মধ্যে পড়ছে। আর যে মাটির নিচের যে জল সেটাও এই মিষ্টি জলের মধ্যেই পড়ছে। এবার আমরা যেই মাটির নিচ থেকেই জল পাই বা এই ভূপৃষ্ঠীয় জল যেটাই গ্রহণ করি না কেন মানে পানীয় হিসাবে, সেগুলোকে পিউরিফাই করতে হয়। পিউরিফাই বা বিশুদ্ধকরণ কীভাবে করব? বর্তমানে তো অনেক রকম ফিল্টার যন্ত্র এসে গেছে, সেগুলোকে ব্যবহার করে করাই যায়। আর এছাড়া পুরোনো দিনে কি করা হতো, জলকে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হতো, ফুটিয়ে পুরো সম্পূর্ণরূপে ঠান্ডা করা হতো, প্রায় 20 মিনিট মতো ফুটিয়ে নেওয়া হতো, তারপর ঠান্ডা করা হতো। ঠান্ডা করার পরে সেই জলকে কাপড়ে ছেঁকে নিয়ে সেই জল পান করা হতো। আর তৃতীয় হলো হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করেও এই জলকে বিশুদ্ধকরণ করা হয়। কোথাও বেড়াতে গেলে তোমরাও হয়তো নিয়েছো যে জিওলিন যেটা নেওয়া হয়, সেই জিওলিন জলে ফেলে সেই জল খাওয়া হয়। ধরো কোথাও তুমি বিশুদ্ধ জল পাচ্ছ না, সেক্ষেত্রে এই পদ্ধতি খুব কার্যকরী, যে জলের মধ্যে যে জলই অ্যাভেলেবেল সেটার মধ্যে জিওলিন ফেলে দিলে নিয়ে সেই জলটা বিশুদ্ধ হয়ে যায়। সেগুলো হলো সমস্ত হ্যালোজেন ট্যাবলেট। এগুলো জলের মধ্যে যে ইমপিউরিটি সেগুলোকে সরিয়ে দেয়। ঠিক আছে, তাহলে জল কীভাবে বিশুদ্ধ করতে পারো? 3টে প্রসেস। আচ্ছা, এই ফিল্টার যন্ত্রের মধ্যে তো বর্তমানে অনেক ভাগ আছে, সেগুলো এত ডিটেল তোমাদের নেই। প্রধানত প্রধানত যে পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলো। এবার আমাদের দেহের মধ্যেও প্রায় 70% জল, তাহলে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গতন্ত্র সমস্ত কিছুর মধ্যে জল আছে। সবচেয়ে বেশি পরিমাণ যে জল আছে আমাদের দেহে, তার মধ্যে হলো লালারসে 95% জল আছে। এখানে লিখে দিচ্ছি, এটা মানব দেহে। তাহলে সবচেয়ে বেশি হলো লালারসে জল আছে, তারপর রক্তে সেটা 90%, যকৃতে 85%, ফুসফুস এবং বৃক্ক দুটোতে 83% করে আছে, পেশিতে আছে 75%, মস্তিষ্কে 73%, ত্বকে 64%, অস্থিতেও 31%। তাহলে অনেক সময় মনে হয় না হাড় খুব শক্ত, তার মধ্যে আবার কি জল আছে, সেটা কিন্তু নয়, হাড়ের মধ্যেও জল আছে। সেই কারণেই আমাদের দেহের যে ওজন, তার 70% ওয়াটারের ওজন সেটা হিসাবে আসছে। আমাদের বইতে একটা ছক দেওয়া আছে, এটা খুব ভালো করে পড়ে নেবে। অনেক সময় শূন্যস্থানে আসে যে আমাদের কোন কোন অঙ্গের মধ্যে জল কী কী রূপে থাকে। সব জায়গাতে জল হিসেবে থাকে না, ভিন্ন ভিন্ন নামে থাকে। যেমন মুখের মধ্যে লালারস হিসাবে থাকে, লালারসের মধ্যে যেহেতু অনেকটাই জল, প্রায় 95% জল, সেই জন্যে মুখবিবরের মধ্যে জল লালারস রূপে থাকে। যকৃতের মধ্যে পিত্ত রূপে থাকছে, রক্তনালী বা হৃৎপিণ্ডের মধ্যে রক্ত হিসাবে থাকছে, চোখের মধ্যে জল অশ্রু হিসাবে থাকে, মূত্রথলির মধ্যে জল মূত্র হিসাবে থাকে, ত্বকের মধ্যে জল ঘাম হিসাবে থাকে, মস্তিষ্কের মধ্যে CSF সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সেরিব্রোস্পাইনাল তরল, তোমাদের বইতে তাই লেখা আছে, এই রূপে থাকে। অস্থিসন্ধিতে পিচ্ছিল রস হিসাবে থাকে। যখন অস্থিসন্ধি মানে কি, ধরো আমাদের কনুই, ধরো আমাদের হাঁটু, এই জায়গায় হাড়গুলো কি হচ্ছে, একটার সাথে একটা ঘর্ষণ হচ্ছে, তাই তো? এই দুটো হাড় এরকমভাবে সবসময় এরকম ঘর্ষণ হচ্ছে, তাহলে এই জায়গাটায় কি হবে, হাড়ের মধ্যে ঘর্ষণ হবে। সেই জন্য এই দুটো জয়েন্টের জায়গায় পিচ্ছিল রস থাকে, যাতে ওই অস্থি দুটোর ঘর্ষণের ফলে
অস্থিগুলো ক্ষয়ে যায় না, হাড়গুলো না ক্ষয়ে যায় সেই কারণে। আশা করি বুঝতে পেরেছো। পরের পর্বে বাকি এই জলের ভূমিকাটা কমপ্লিট করবো এবং এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই আরও পর্বের জন্য বা সিলেবাস আগে আগে কমপ্লিট করার জন্য ক্লাস 7-এর লাইফ সায়েন্সের প্লেলিস্ট চেক করতে পারো, সেখান থেকে পুরো সিলেবাসটা কমপ্লিট করানো আছে, সেটাও দেখে নিতে পারো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। থ্যাংক ইউ।